আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে খুবই একটা কমন বিষয়। সেটা হচ্ছে অনেক মা বোনেরা বাসায় দেখি আমরা চেয়ারে বসে নামাজ পড়ে। এইটা হলো অত্যন্ত দুঃখজনক। আসলে হাঁটু ব্যথাটা কি জন্যই কি শুধু আসলে নামাজ পড়তে পারি না? আমাদেরকে আসলে আমরা যখন ডাক্তার সাহেবদের কাছে যাই, ওনারা সাধারণত আমাদেরকে রেস্টে থাকার পরামর্শ দেয় যে আপনি নিচে বসতে পারবেন না, ভারী জিনিস তুলবেন না, চেয়ারে বসে নামাজ পড়বেন। তো এই যে বিষয়গুলা, তাহলে আমরা এগুলোকে আমাদের ভালো করছি নাকি ক্ষতি করছি? হাঁটু ব্যথা হয় কী কী কারণে? ধরেন আমাদের হাঁটুর ভিতরে অস্টিওআর্থ্রাইটিস একটা রোগ হয়, তারপর বা দীর্ঘদিন একই পোস্চারে কাজ করতে করতে আমাদের মাসেলগুলো টাইট হয়ে জয়েন্টে আস্তে আস্তে সমস্যা হয় বা লিগামেন্টে সমস্যা হয়। আমাদের হাঁটুতে কি থাকে? প্রথমে আমাদের উপরে থাকে স্কিন, তার ভিতরে থাকে মাসেল, তার জয়েন্টটাকে ধরে রাখে লিগামেন্ট, তার ভিতরে থাকে আপনার ক্যাপসিউলটা হলো জয়েন্টের একটা পুরাটাকে কাভারিংস, আর ভিতরে থাকে কার্টিলেজ থাকে। কার্টিলেজটা কি? আমাদের হাড্ডি থেকে হাড্ডি যে ঘর্ষণ, এই ঘর্ষণটাকে প্রিভেনশন করে হলো কার্টিলেজ। তো এবং এটা জয়েন্টের যে গ্যাপ সেটাও মেনটেন করে। আমাদের দুইটা হাড্ডির মধ্যে যে গ্যাপটা মিনিমাম থাকা দরকার, সেই গ্যাপটাও কার্টিলেজ মেনটেন করে। আরেকটা জিনিস থাকে সাইনোভিয়াল মেমব্রেন। এটা কি করে? মেমব্রেন মানে আমাদের পর্দা, যেটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইডটাকে ধরে রাখে। অর্থাৎ আমাদের ওখানে পিচ্ছিল পদার্থটা যেটা থাকে, যে জয়েন্ট মুভ করার জন্য মোবিলের মতো কাজ করে, সেটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। তাহলে আমরা কি পেলাম? এই যে আমাদের হাঁটুর মধ্যে যেই স্ট্রাকচারটা থাকে, তো আমাদের মাসেল থাকে, লিগামেন্ট থাকে, সাইনোভিয়াল মেমব্রেন থাকে, ক্যাপসিউল থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে, তারপর আর্টিকুলার কার্টিলেজ থাকে, আর থাকে হলো মিনিসকাস। মিনিসকাসের কাজটা হলো আমাদের এই ওয়েট বেয়ারের কাজটা করে, শক অ্যাবজর্বার। অর্থাৎ আমাদের টোটাল এক হাড্ডির সাথে আর এক হাড্ডির মধ্যে যে একটা এরকম লেগে থাকে, তো পাশে দুইটা মিনিসকাস, মিডিয়াল মিনিসকাস অ্যান্ড ল্যাটারাল মিনিসকাস থাকে। তো এটা হচ্ছে ওয়েটটাকে ওই মিনিসকাসের উপর দিয়ে আমরা আরেক হাড্ডির উপর দিই। আর কার্টিলেজটা কী করে? আর্টিকুলার কার্টিলেজ আমাদের জয়েন্টের গ্যাপটা মেনটেন করে এবং এই ফ্রিকশনটাকে, যে বোনসের যে ফ্রিকশন হয়ে যে খুব ক্ষয়টা হয়, সেই ক্ষয়টাকে প্রিভেনশন করে। দীর্ঘদিন আমরা একই পোস্চারে কাজ করতে 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 এক সময় আমাদের মাসেলগুলোর মধ্যে সমস্যা হয়, তারপর আস্তে আস্তে লিগামেন্ট, তারপর টাইট হয়ে যায়। ভিতরে জয়েন্টের যে স্বাভাবিক ফাংশন থাকে, স্বাভাবিক ইলাস্টিসিটি থাকে, সেগুলো নষ্ট হয়ে যায়। আজকে আপনাদেরকে দেখাবো যে হাঁটু, দিস ইজ হাঁটু। এই হাঁটুটা নিয়ে কথা বলবো। তো আমাদের হাঁটু দেখেন, এটার কাজই হচ্ছে ফ্লেক্স করা। এই যে ফ্লেক্স হচ্ছে, সোজা হচ্ছে, ফ্লেক্স সোজা হচ্ছে, এটা হচ্ছে কথা। ফ্লেকশন এক্সটেনশন, ফ্লেকশন এক্সটেনশন, আমাদের হাঁটুর মেইন কাজ হচ্ছে এইটা। তো এইটা করতে যে এর মধ্যে কী কী থাকে দেখেন, একটা প্যাটেলা থাকে বাটির মতো, এই যে এখানে আছে, এটার উপর একটা থাকে প্যাটেলা টেন্ডন বলে এটাকে। এটা ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনার এই প্যাটেলা টেন্ডনটা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যাওয়ার পরে আমরা এই প্যাটেলাটাকে, এই বাটিটাকে আমরা বাটি বলি বাংলায়, এটাকে আর নাড়তে পারি না, প্যাটেলাটাকে আমরা নাড়তে পারি না। যখন নাড়তে না পারি, তাহলে জয়েন্টের ফাংশন একটা কমে গেল, আমরা ঠিক মতো ফ্লেকশন করতে পারি না। অর্থাৎ আমরা পেশেন্ট কমপ্লেন করে, আমি যখন নামাজ পড়তে যাই, হাঁটুটাকে যখন ভাঁজ করি, তখনই আমার তীব্র ব্যথা, আমি আর বসে থাকতে পারি না, কয়েক মিনিট থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, এরকম আমরা বলি। তাহলে এরকম হতে হতে আমরা আস্তে আস্তে এক সময় এই যে ভিতরে কিছু অংশ আছে দেখেন, এখানে আর্টিকুলার লিগামেন্টস আছে কিছু, এই যে ভিতরে 3-4টা লিগামেন্টস আছে, 4টা। আর্টিকুলার কার্টিলেজটা হলো এই বোনস কাভারিংস অফ দ্য বোন, অর্থাৎ বোনের কাভারের মধ্যে থাকে। এই দুইটা বোনের যে ফ্রিকশন, এটার মধ্যে এরকম করে একদম পুরোটার মধ্যে কাভার হয়ে থাকে, যেটা বলেছি যে আমাদের ওই ঘর্ষণটা, অর্থাৎ বোনটাকে ক্ষয় হয়ে যাওয়াটাকে প্রিভেনশন করে এবং জয়েন্টের স্পেসটাকে মেনটেন করে আর কি, বজায় রাখে। ওকে, তো এখন আস্তে আস্তে যখন মাসেলটা শক্ত হয়ে গেল, প্যাটেলা টেন্ডন শক্ত হয়ে গেল, আদার্স ভাস্টাস ল্যাটারালিস মাসেল, অন্যান্য মাসেল শক্ত হয়ে কী করলো? জয়েন্টের উপর একটা অ্যাবনর্মাল ফোর্স তৈরি করলো। ফলে আমাদের হাঁটুটা তখন আর কাজ করতে পারে না। ঠিকমতো যখন কাজ করতে না পারে, তখন এটার উপরে অ্যাবনর্মাল প্রেশার পড়তে পড়তে এক সময় লিগামেন্টগুলো টাইট হয়ে যায়, তারপর ক্যাপসিউলটা নষ্ট হতে শুরু করে, আর্টিকুলার কার্টিলেজগুলো ড্যামেজ হতে শুরু করে। হতে হতে এক সময় যখন আর্টিকুলার কার্টিলেজটা ক্ষয় হয়ে যায়, তখন দুইটা জিনিস হয়। একটা হচ্ছে স্পেসটা কমে যায়, জয়েন্টের যে স্বাভাবিক স্পেসটা থাকে সেটা কমে যায়। তারপরে ফ্রিকশন শুরু হয়। ফ্রিকশন কোথায় হয়? পেরিওস্টিয়ামের মধ্যে। পেরিওস্টিয়ামটা কি? পেরিওস্টিয়াম হলো আমাদের এই যে বোনসের উপরে যে একটা কাভারিংস থাকে, এটাকে বলে পেরিওস্টিয়াম। এই পেরিওস্টিয়ামটা যখন ক্ষয় হয়ে যায় আস্তে আস্তে ঘর্ষণের ফলে, তখন আমাদের ব্যথাটা তীব্র আকারে শুরু হয়ে যায়। যতদিন কার্টিলেজ ইনটেক্ট থাকে, ততদিন ব্যথাটা আমরা, মাঝে মধ্যে ব্যথা হয়, সেটা মাসেল পেন,
মাসেল লিগামেন্ট এই অংশটার মধ্যে পেইন হয়। কিন্তু যখন আর্টিকুলার তখন ব্যথাটা যখন মাসেল পেইন হয় তখন কীরকম থাকে, আমরা যখন কাজ করি ফাংশন করি যখন মাসেলের উপর অ্যাবনর্মাল প্রেশার পড়ে মাসেল টেনশন হয়ে ব্যথা হয়, জয়েন্টের মনে হয় যে জয়েন্টের এই পাশে সাইডে ব্যথা হয়। তো এই ব্যথাটা আবার যখন রেস্ট করি তখন চলে যায়। এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের একটা কমন সিমটম একদম আর্লি স্টেজে। কিন্তু যখন আমাদের আর্টিকুলার কার্টিলেজটা ক্ষয় হয়ে যায়, ভিতরে ক্ষয় হয়ে যখন আমাদের বোনস টু বোনস ঘর্ষণ হতে থাকে, তখন ওই যে বললাম না যে পেরিওস্টিয়াম বোনসের যে কাভারিংসটা সেটা ক্ষয় হয়ে যায়। সেটা যখন হয়ে যায় তখন আপনার আমাদের বোনসের কিছু অংশটা যখন ক্ষয় হওয়ার পরে ওই যে সেখানে আমাদের ওই এলাকাটা হাইপার সেন্সিটিভ, অর্থাৎ নার্ভ এন্ডিং সেখানে। তো নার্ভ এন্ডিংয়ের মধ্যে যখন হয় তখন ওই জায়গাটা নার্ভ এন্ডিং অর্থাৎ নার্ভের শেষ, সেখানে হাইপার সেন্সিটিভ হওয়ার কারণে তীব্র ব্যথা হয়। তখন এই সময়ে গেলে আর পেশেন্ট আপনাকে এসে বলবে যে এখন আর কিছু করার নাই, এখন সারাক্ষণ ব্যথা থাকে, শুইলেও ব্যথা থাকে, হাঁটতে গেলে ব্যথা লাগে, বসে থাকলে ব্যথা লাগে, নামাজ পড়তে গেলে ব্যথা লাগে, তীব্র ব্যথা, অসম্ভব ব্যথা, অসহ্য ব্যথা। তাহলে আমাদের কি উচিত? আমাদের এখানে যেই বিষয়টা সবচেয়ে বোঝার ব্যাপার যে যখনই আমাদের হাঁটু ব্যথা শুরু হবে তখন আমরা এখানে কি করি? ব্যথার ওষুধ খাওয়া শুরু করি। আমি সবসময় আমার ভিডিওগুলোতে বলি আসলে ব্যথার ওষুধ কোনোদিন ব্যথার চিকিৎসা না। ব্যথার ওষুধ আমরা খেতে পারি কত ইমিডিয়েটলি 1 দিন 2 দিন 3 দিন সর্বোচ্চ 5 দিন সর্বোচ্চ। তারপরও আমরা খাবো কোনো ভালো ডাক্তারের পরামর্শে, যারা এটার বিশেষজ্ঞ। হুটহাট ফার্মেসি থেকে দোকান থেকে কিনে খাবো না। এই ব্যথার ওষুধ আমাদের কিডনি নষ্ট করে দেয়। আমরা অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আসলে ব্যথার ওষুধের ক্ষতি করার দিকগুলো কি, সাইড ইফেক্ট কী, এবং ব্যথার ওষুধ কীভাবে কাজ করে, কতটুকু কাজ করে সেটা আমি আপনাদেরকে বলবো। তো আজকে যেহেতু হাঁটু ব্যথা নিয়ে কথা বলতেছি, অস্টিওআর্থ্রাইটিস, তো এইটা বোঝেন। তো এখন এই যে ক্ষয় হয়ে যাওয়ার পরে তখন আর ব্যথা কমে না, তখন আমাদের কি হয়, তখন আমাদের কাছে পেশেন্ট আসলে আমরা আস্তে 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 ব্যথাটা কমাই রাখি, স্পেসটা মেনটেন করে রাখি। কিন্তু পেশেন্ট আমাদের কাছে যখন শেষে আসে তখন আমাদের কার্যকারিতাটা কমে যায়, আমাদের কষ্ট হয়, দীর্ঘদিন লাগে, সময় লাগে। তারপর আস্তে 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 ব্যথা কমতে কমতে অনেক পরে যখন আমরা ফ্রিকশনটা কমাইতে পারি তখন আমরা মাসেলের স্ট্রেংথ বাড়ায়, লিগামেন্টের ইলাস্টিসিটি ঠিক রেখে, তারপর টেন্ডনগুলোকে ঠিক রেখে আমরা যখন এগুলো আবার আগের ফাংশন নিতে পারি তখন আস্তে আস্তে ব্যথাটা কমে। কিন্তু এটা সময় লাগে, অনেক সময় লাগে, পেশেন্টের কষ্ট হয় অনেক এবং অনেক সমস্যা হয়। কিন্তু ব্যথার ওষুধ, ইনজেকশন এগুলো কিছুটা ইনফ্লামেশন কমায়, আমি মানি, কিন্তু সাময়িক। কিন্তু আসলে কি আমাদের এই যে ক্ষয় হয়ে যাচ্ছে আর্টিকুলার কার্টিলেজ, এইটাকে প্রিভেন্ট করতে হবে। এইটা যতদিন আমরা প্রিভেন্ট না করতে পারবো ততদিন ভাববো যে আমরা সঠিক ট্রিটমেন্ট পাচ্ছি না। আর এই সঠিক ট্রিটমেন্ট আমরা কোথায় পাবো? একমাত্র আপনি যদি এই রোগের জন্য ভালো কোনো ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যান, একমাত্র উনি আপনাকে বলে দিবে যে কোন কোন মাসেল আপনার টাইট, কোন মাসেল লিগামেন্টস টাইট হয়ে আপনার আজকে হাঁটুর ভিতর এই ইমব্যালেন্স প্রেশার করে হাঁটুটাকে ক্ষয় করে দিচ্ছে। তাহলে প্রথম দিকে যদি আপনি আসেন, প্রাথমিকভাবে যদি আপনার পাই, যখন আপনার প্রাইমারি স্টেজে যে সবসময় ব্যথা থাকে না, হাঁটতে চলতে গেলে ব্যথা হয়, লোড দিলে ব্যথা হয়, ওই সময়টাতে যদি আসেন তাহলে আমরা জাস্ট মাসেলে কিছু কাজ করে দিলেই অল্প দিনে ব্যথাটা কিওর হয়ে যাবে, চিরস্থায়ী ভালো হয়ে যাবেন আপনি, এটা আর বাড়বে না। কিন্তু যদি আপনার একদম এমন অবস্থায় আসেন যে একদম বোনস ক্ষয় হয়ে গেছে, তখন তো এটার জন্য একটু জটিলতা একটু বেশি। তারপরেও আমাদের এখানে কিছু ট্রিটমেন্ট যদি আপনি করেন, আমরা ফিজিওথেরাপি চিকিৎসক যারা আছি বাংলাদেশে বা বিদেশে, তারা সাধারণত এটা নিয়ে কাজ করছে। আশা করা যায় আপনি আবার নিচে বসে নামাজ পড়তে পারবেন যেভাবে আমাদের নবীজি শিখিয়েছেন। তো সেটা করতে গেলে যেটা করতে হবে, প্রথম কথা হলো আপনাকে প্রথমে ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যেতে হবে। ব্যথার ওষুধ আপনি পারতে খাবেন না, সোজা কথা বুঝে নেন, পারতে আপনি ব্যথার ওষুধ খাবেন না। ব্যথার ওষুধ খাবেন আপনি অসহ্য, চলতে পারতেছেন না, খুবই কষ্ট, তখন ওকে। দেখেন হাঁটুতে শুধু যে এই প্রবলেম হয় তাও না, আরও অনেক প্রবলেম হতে পারে, তাই না? তো আমরা কেন নিচে বসে নামাজ পড়বো? আমাদের একটা লিগামেন্ট ইনজুরি হতে পারে, একটা টেন্ডন ইনজুরি হতে পারে, মিনিসকাসে হতে পারে, প্যাডেলা টেন্ডনের সমস্যা হতে পারে। তো আমরা ওই একটা প্রবলেমটাকে যদি সারায় দেই তাহলে আপনি আবার নিচে বসে নামাজ পড়বেন। কিন্তু আপনি যদি মেইন কথাটা এবার শোনেন, যে আপনি যদি এভাবে নিচে বসে নামাজ না পড়েন, চেয়ারে বসে পড়েন, দেখেন আমাদের হাঁটুটার কাজই হচ্ছে ভাঁজ করা, ভাঁজ হবে হাঁটু। যদি ভাঁজ না হয় তাহলে আপনি এই হাঁটুটা জয়েন্টটা আস্তে আস্তে
বাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অর্থাৎ অন্যান্য যে লিগামেন্টস আছে, মাসেল আছে, তারপর যেই ফ্লুইডটা আছে সেটা কি যত আপনি ভাঁজ করবেন ফ্লুইডের পরিমাণটা ঠিক থাকবে। তা না হলে আস্তে আস্তে ওগুলা ক্ষয় হয়ে নষ্ট হয়ে জয়েন্টটা একদম শেষ হয়ে যাবে। ফলে আমাদের আর এই জয়েন্টের কোনো কার্যকারিতা থাকবে না। ফলে লাস্টে আপনারা বলবেন কি নি আর্থোপ্লাস্টি, অর্থাৎ এই হাঁটুটাকে চেঞ্জ করে আমরা প্লাস্টিকের হাঁটু লাগাই দিব, এটা হচ্ছে লাস্ট। কিন্তু এত দূর যাওয়ার দরকার নাই, সেটা লক্ষ লক্ষ টাকার ব্যাপার। আপনি তা করলেই তো সমাধান হয়ে গেল না। আপনি প্রথম দিকে আসুন, আমরা আপনাকে রেস্টে রাখবো। কতদিন? একটা লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে অথবা একটা মাসেল ইঞ্জুরি হয়েছে অথবা যেই প্রবলেমটা, সেই প্রবলেমটা যদি প্রথম দিকে আসেন আমরা দূর করবো ইনশাল্লাহ। ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিলে সব কিছু দূর হয়ে যায়, এই সব প্রবলেমগুলো মোটামুটি সমাধান হয়ে যায়। আর তাহলে আমাদের জয়েন্টের ইলাস্টিসিটি থাকলো, জয়েন্ট ভাঁজ করতে পারলাম। অল্প কিছুদিন হয়তো রেস্টে রাখা লাগতে পারে, নাও লাগতে পারে, শুধু অ্যাক্টিভ রেস্ট, অর্থাৎ এই জয়েন্টটা শুধু আমরা রেস্টে রাখবো। কিন্তু দেখুন, আপনি নিচে বসে নামাজ পড়ছেন না, নিচে বসতেছেন না, বাট আপনার আরেকটা হাঁটু, আরেক পায়ের হাঁটুও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনি জীবনে আর ভাঁজ করতে পারবেন না। এখন আপনি আপনার বাসা ঢাকা শহরে বা শহরের মধ্যে আপনার হাইকমোড ব্যবহার করছেন, কিন্তু আপনি গ্রামে গেছেন, বাস স্টেশনে, রেল স্টেশনে আপনার হাইকমোড তো নাই। বাংলাদেশের আমাদের রেল স্টেশন, বাস স্টেশনের যে টয়লেটের যে অবস্থা আপনারা তো সবাই জানেন, তো ওখানে তো হাইকমোড নাই। তো আপনি কি করেছেন? ওখানে যে কষ্ট করে দরকার হয়েছে আপনি একদম নিচে বসে করেছেন। তাহলে কি এই যে আপনি 1 বছর 6 মাস 2 বছর যাবত আপনি নিচে বসে নামাজ পড়েন না বা নিচে বসেন না, তাহলে আপনার লিগামেন্টসগুলো কি টাইট হয়ে গিয়েছে, মাসেলগুলো আরও টাইট, ক্যাপসিউলটাও একদম শক্ত হয়ে গেছে। ফলে কি আপনার যখন আপনি একদম রেল স্টেশনে বা বাস স্টেশনে বা গ্রামে গিয়ে আপনি নিচে বসে একবার টয়লেট করবেন, তখন আপনার কী হবে? ইনজুরি হয়ে যাবে হাঁটুর মধ্যে, ব্লিডিং হয়ে যাবে, একদম পুরা লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হবে। তখন এই যে হাঁটুর সমস্যা আবার বেড়ে গেল। আমাদের কাছে অনেক পেশেন্ট আসে এরকম, যারা এগুলো বলে যে আমি তো একটু ব্যথা ছিল, আমি নিচে বসে নামাজ পড়া বন্ধ করে দিয়েছি, তারপর 1 বছর নিচে বসে নামাজ পড়ি নাই, তো তারপর একদিন গ্রামে গেছি, এরকম টয়লেট করছি, আমার তো এই হাঁটুর মধ্যে চিরিক দিয়ে ব্যথা শুরু হয়েছে, এখন তো হাঁটু এই ফুলে গেছে, তারপর আমাদের কাছে আসে। আসলে এইটা ঠিক না। তখন আমরা ভালো যে আমাদের জয়েন্ট আছে সেটাকেও নষ্ট করছি, সাথে সাথে আমাদের কোমর, আমাদের হিপ জয়েন্ট, এগুলো আমরা নষ্ট করছি। এই জন্য আমাদের নিচে বসে নামাজ পড়াটা হলো একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা স্বাভাবিক প্রক্রিয়াটাকে আমরা সবসময় বজায় রাখবো। হ্যাঁ, হতে পারে আমাদের হাঁটু ব্যথা হতে পারে, একটা মাসেল লিগামেন্ট প্রবলেম হতে পারে, তাহলে আমরা রেস্টে দিব কতদিন? একটা নির্দিষ্ট সময়, 3 দিন, 7 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 21 দিন। এরপরে আমরা আবার তাকে ইনশাআল্লাহ নিচে বসে নামাজ পড়ানোর ব্যবস্থা করব। আমাদের যে রুগীগুলো আসে, আমরা সাধারণত এই পেশেন্টটাকে যখন সুস্থ করে দেই, আমার সামনে আমার চেম্বারে বসে ওনারা নিচে বসে নামাজ পড়ে যায়। এটা আমার অনেক ভালো লাগে, আমি যখন সেটা করতে পারি অনেক শান্তি পাই। কারণ সালাহ ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। আপনারা জানেন কি না যে আমাদের শরীরের সব কিছু, এই শরীরের সব কিছুর ব্যায়াম হয়, ইভেন ব্রেন থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সব জায়গায় সব কিছুর ব্যায়াম হয় শুধু 5 ওয়াক্ত নামাজ নিচে বসে পড়লে। তো যাই হোক, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা অবশ্যই নিচে বসে নামাজ পড়ব। একটু হাঁটু ব্যথা, একটু কোমর ব্যথার জন্য আমরা রেস্টে দিয়ে শুধু চেয়ারে বসে নামাজ পড়বো না। চেয়ারে বসে নামাজ পড়াকে আমরা নো বলবো। আমরা নিচে বসে নর্মাল আমাদের নবীজি যে আমাদেরকে যেভাবে শিখিয়েছেন আমরা সেভাবে নামাজ পড়বো ইনশাআল্লাহ। তো এই জন্য যেটা করতে হবে, আপনাদেরকে যে ব্যথাটা শুরু হওয়ার সাথে সাথে কোনো ভালো ফিজিওথেরাপিস্ট, কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে আপনারা যাবেন। উনি আপনাকে আইডেন্টিফাই করবে যে আসলে কোন মাসেলটা বা কোন লিগামেন্টটা বা কিসে আপনার টাইট বা প্রবলেমটা হয়েছে বা উইক, সেটাকে উনি ঠিক করে দিবে। হয়তো আপনার 5 দিন, 7 দিন, 10 দিন বা 15 দিন আপনার রেস্ট লাগতে পারে, নিলেন, তারপর আবার আপনি নিচে বসে নামাজ পড়বেন। বছরের পর বছর, মাসের পর মাস অবশ্যই আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন না। এটা কোনো সমাধান না, এটা হলো আপনাকে আরও ধ্বংস করে দেওয়া। আর একটা ব্যাপার বলবো, আপনারা কোনো ব্যথার ওষুধ খেয়ে চাপায় রাখবেন না। ব্যথার ওষুধটা কি করে? শুধু আপনার ব্রেনের সিগন্যালটা যেতে দেয় না, সমস্যার সমাধান কিন্তু ব্যথার ওষুধ করে না। আমি বলেছি ব্যথা আমাদের বন্ধু, ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে চাপায় রাখবো না। আমাদের যে শরীরের ভিতরে সমস্যা হয়েছে বলেই সেটা ব্যথা, জয়েন্টে হোক, কোমরে হোক, ঘাড়ে হোক, এই জন্য ব্যথার ওষুধ খেয়ে আমরা এই হাঁটু ব্যথাটাকে চাপায় রাখবো না, বড় কোনো সমস্যা করে ফেলবো না। কারণ ব্রেন তো বুঝতে পারে না ব্যথার ওষুধ খেলে। এই জন্য আমাদের যখন শুরু হয়েছে, আমরা একদম যত তাড়াতাড়ি সম্ভব আর্লি আমরা ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাব। উনি আপনাকে ডায়াগনোসিস করে বলে দেবে এই সমস্যা হয়েছে। 3 দিন, 7 দিন, 10 দিন, 15 দিনে ফিজিওথেরাপি নেবেন, ইনশাআল্লাহ আপনি ক্লিয়ার। ব্যাপারটা তাই। এখন যদি আপনি সিভিয়ার পর্যায়ে চলে যান, ওই যেটা বলেছি, আপনার পেরিওস্টিয়াম ক্ষয় হয়ে যখন আপনার নার্ভ এন্ডিং চলে আসে, তখন হাইপার সেন্সিটিভ, সবসময় ব্যথা থাকে, তখন কিন্তু আমাদের পেশেন্টকে দীর্ঘদিন রেস্টে দিয়ে দিতে হয়।
তা না হলে আমাদের এই হয় না। এই জন্য দীর্ঘদিন রেস্টে দিয়ে 6 সপ্তাহের মতো রেস্টে দিয়ে তারপর ফিজিওথেরাপি চিকিৎসা করতে হয়। অর্থাৎ ওই সপ্তাহগুলো আমরা ওয়েট বেয়ার করতে দেই না, সাধারণত কম, এর মধ্যে 3 সপ্তাহ ওয়েট বেয়ার করতে দেই না, তারপর আস্তে আস্তে শুরু করি। তো এই জন্য আপনারা যত তাড়াতাড়ি ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে আসবেন, উনি আপনাকে আইডেন্টিফাই করে এই ট্রিটমেন্ট দিয়ে দিবে সঠিক, ইনশাল্লাহ আপনি আবার নিচে বসে নামাজ পড়তে পারবেন। তো যাই হোক, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আপনাদের মনে হয় যে বাংলাদেশের সারা বিশ্বের সমস্ত মানুষের যারা চেয়ারে বসে নামাজ পড়তেছেন তাদের যদি উপকারে আসবে, এইটুকু উপকার হবে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন। তাহলে সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে, বাংলাদেশের গরিব দুঃখী সব মানুষ দেখতে পারবে। হয়তো দেখা যাবে যে আপনার এটার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগবে না। এক সময় এই হাঁটুটাকে অপারেশন ছাড়া কিছু করার থাকে না, একটা ইনজেকশন দিয়ে হাজার হাজার টাকা অনেকে নিয়ে যায়, আপনাকে খরচ করতে হয়, এগুলো কিছুই লাগবে না আপনার, তাই না? তো কেন আপনি অযথা টাকা খরচ করবেন? চিকিৎসা সিম্পল যদি প্রথমে শুরু করেন, একটু দেরি হয়ে গেলে একটু জটিল, কিন্তু চিকিৎসা আছে। সো আপনি এই সতর্কতার সাথে ইনশাল্লাহ জীবনযাপন করবেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।